ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট সময় ৯:৫৫-তে ছেড়ে দিল হাওড়া থেকে কালকার উদ্দেশ্যে দীর্ঘ ২৯ ঘন্টার জার্নি। সামনেই হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গাপূজার সময় অথবা দুর্গাপূজার পরে যে লম্বা ছুটিটা পাওয়া যায়, আমরা কিন্তু সবাই চাই একটু ফ্যামিলি নিয়ে অথবা নিজেদের মতো করে কোথাও ঘুরে আসি। মানে দার্জিলিং, গ্যাংটক, সিকিম, পুরী এগুলো তো হয়েই থাকে। এইবার আমাদের গন্তব্য কিন্তু সুদূর সিমলা, মানালি, হিমাচল। আর সিমলা, মানালি ছাড়াও কিন্তু এইবার আমাদের প্ল্যান আছে কুল্লু, কাসোল, রোথাং। মানে এই টাইমে গেলে তোমরা কিন্তু রোথাং পাসও ঘুরে আসতে পারবে, কারণ খোলা থাকে। আর আজকে আমরা জার্নি করছি 31 আগস্ট 2024। কলকাতা থেকে সিমলা, মানালি যেতে গেলে কিন্তু তোমাদের হয় পৌঁছাতে হবে কালকা, নয় দিল্লি, নয় চণ্ডীগড়। এই তিনটে জায়গা থেকে কিন্তু তোমরা সিমলা, মানালির ট্যুর অর্গানাইজ করতে পারবে। আমরা তো প্যাকেজ ট্যুরে যাচ্ছি, মানে কাস্টমাইজ প্যাকেজ ট্যুর, একদম বাজেটে তোমাদের সমস্ত কিছু দেখাবো। পরপর যে এপিসোডগুলো আসবে সিমলা, মানালি, কুল্লু, কাসোল সব নিয়ে তোমরা ডিটেল ভিডিও পেয়ে যাবে। আর তার সঙ্গে কিন্তু ভালো একটা ট্রাভেল এজেন্সির খোঁজও দেবো। আমি যেই প্যাকেজে যাচ্ছি লিটারালি কাস্টমাইজ ট্রিপ এই বাজেটে হয় না। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 12311 নেতাজি এক্সপ্রেসে, যেটা প্রতিদিন হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 9:55-তে ছাড়ে এবং পরের দিন মানে 2 রাত পর সকাল 3টের সময় বা ভোর 3টের সময় আমাদের পৌঁছে দেবে কালকা। কালকা থেকে তোমরা চাইলে সিমলা টয় ট্রেনেও যেতে পারো, যেটা আমাদের প্ল্যান আছে। আদারওয়াইজ তোমরা শেয়ার ট্যাক্সি অথবা রিজার্ভ কার পেয়ে যাবে। আর যদি তোমরা ডাইরেক্ট মানালি প্ল্যান করো তাহলে কিন্তু দিল্লি অথবা চণ্ডীগড় থেকে ভলভো নিতে পারো। এই হচ্ছে হাওড়া মেট্রো। আমরা কিন্তু মেট্রো করেই আসলাম। আর এই সাইডে পড়বে হচ্ছে ওল্ড বিল্ডিং, এই সাইডে পড়বে নিউ বিল্ডিং। আমাদের ট্রেন ছাড়বে 9 নম্বর প্ল্যাটফর্ম মানে ওল্ড বিল্ডিং থেকে। ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে 9:55-তে ছাড়বে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নাম্বার 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। আর এই ট্রেনে কিন্তু জেনারেল আছে, স্লিপার আছে, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি সবটাই পেয়ে যাবে তোমরা। আর আমরা জার্নি করছি এইবার থার্ড এসিতে। বাট আমার ট্রেনের টিকিট কিন্তু অনেক টাকা পড়ে গেছে, কারণ প্রিমিয়াম তৎকালে টিকিট কাটতে হয়েছে। আমি টিকিট কেটেছি প্রায় 1.5 মাস আগে, বাট ওয়েটিং ক্লিয়ার হয়নি। মানে কালকে অবধি আমার 10-12 এরকম কিছু ছিল, যেটা হয়তো আরএসি হতো বা হতো না সেটা জানি না। তার জন্য আমাকে প্রিমিয়াম তৎকাল টিকিট কাটতে হয়েছে। এক একটা টিকিট প্রায় 4000 টাকা করে পড়েছে। নর্মাল টিকিটের প্রাইস কিন্তু 1860 টাকা। আর থার্ড এসিতে তোমরা যদি তৎকাল কাটো 2280 টাকা। এই ট্রেনে তোমরা কিন্তু পেয়ে যাবে 3টে জেনারেল, 10খানা স্লিপার, 4টে থার্ড এসি, 3টে সেকেন্ড এসি এবং একটা ফার্স্ট এসি, একটা প্যান্ট্রি কার। ওভারঅল যদি বলতে হয় এই ট্রেনের জার্নি কিন্তু আমি আগেও করেছিলাম, মানে প্রায় আগের বছর বরফের টাইমে সিমলা, মানালি গেছিলাম। আর এইবার যাচ্ছি সেপ্টেম্বরের দিকে, মানে অ্যাপেলের টাইমে। এই দুটো সিজনে কিন্তু সিমলা, মানালি সত্যি অন্যরকম লাগে। আর আমরা এবার জার্নি করছি থার্ড এসিতে। আমাদের হচ্ছে 19-20 লোয়ার আর আপার আমাদের কোচ, আর 19-20 আমাদের সিট নম্বর পড়েছে। আর এখানে এসি কোচ যেগুলো আছে সেগুলো কিন্তু মিডিলে, সামনের দিকে জেনারেল, পেছনের দিকে জেনারেল, তারপরে সামনে পেছনে কিন্তু স্লিপার ভাগ করা আছে 5টা করে। আর মাঝখানে থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি। চলো ট্রেনে এবার ওঠা যাক। বেসিনে জল পড়ছে, এদিকে মিরার আছে। আর থার্ড এসি কোচ যেরকম হয় সেরকমই। এইদিকে হচ্ছে ওয়াশরুমও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সোপ আছে। আর যেহেতু পুরনো আইসিএফ কোচ তাই একটু তো নোংরা হয়ে গেছে। এত বছর ধরে ট্রেন সার্ভিস দিচ্ছে আর এখানে দাদারা আছে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। ট্রেন ছাড়তে আর 5 মিনিট মতো বাকি। আর হাওড়া স্টেশন ছাড়ার পর কিন্তু এই ট্রেনের ফার্স্ট হল বর্ধমান, তারপরে দুর্গাপুর, আসানসোল। আর টোটাল কিন্তু 2 রাত পরে আমরা পৌঁছাবো কালকা। আর মিডিল স্টেশন পড়বে 38টা, মানে 2 রাত পরে ভোর 3টের সময় আমাদের কালকা পৌঁছানোর কথা। আর এই ট্রেন কিন্তু ওল্ড দিল্লির ওপর দিয়ে যায়। যদি তোমরা কেউ দিল্লি যেতে চাও তাহলেও কিন্তু এই ট্রেনে বুক করতে পারবে। আর থার্ড এসির কোচ যেরকম হয় সেরকমই 3টে 6টা বার্থ আছে। এদিকে সাইড আপার, সাইড লোয়ার আর ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করেছে। এইদিকে দেখো কার্টেন আছে, এইদিকে চার্জিং পোর্ট, মিরার। আর পুরনো আইসিএফ কোচ, তাই এইখানে কিন্তু বেশ মানে কমফর্টেবল সিট থাকে। ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট সময় 9:55-তে ছেড়ে দিল হাওড়া থেকে কালকার উদ্দেশ্যে দীর্ঘ 29 ঘন্টার জার্নি।
নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে রওনা হন। পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেন তো ছেড়ে দিল নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন থেকে, আর এই ট্রেনের প্রথম হল্ট কিন্তু 1 ঘন্টা বাদে বর্ধমান জাংশন। নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জাংশন, আর ঘড়িতে এখন সময় 12টা 14। এখানে আমাদের 5 মিনিটের হল্ট, এরপরে দুর্গাপুর, তারপর আসানসোল। বাট আমি রাতে আর কিছু কভার করছি না, এখন ঘুমাই, কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকবো প্রয়াগরাজ, আর প্রায় 800 কিলোমিটারের যাত্রা কিন্তু কলকাতা থেকে আমরা কমপ্লিট করে ফেলেছি। ট্রেনের সার্ভিস কিন্তু দুর্দান্ত, ট্রেন জাস্ট 2 মিনিট লেট, মানে কত ভালো টানছে নেতাজি এক্সপ্রেস, তোমরা বুঝতেই পারছো। এই রুটে এখনও কিন্তু লেট নেই, ট্রেন এখনও ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কারণ দাদারা সমস্ত টাইম কিন্তু এই ক্লিনিংয়ের দিকে নজর রাখছে। আর তার সঙ্গে ভেতরে রাতে এসিও ভালো চলেছে, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু প্রোভাইড করেছে। ওভারঅল দেখতে গেলে নেতাজি এক্সপ্রেসের সার্ভিস কিন্তু সত্যি দুর্দান্ত। আর শুধু আইসিএফ কোচ, কিন্তু খুব তাড়াতাড়ি এলএইচবি করে দিলে ভালো হয়, কারণ সমস্ত ট্রেন কিন্তু মোটামুটি এলএইচবি হয়ে যাচ্ছে। ঘড়িতে সময় এখন 10টা 28। ট্রেন এসে পৌঁছালো প্রয়াগরাজ জাংশন, আর এই হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগরাজের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এই হচ্ছে প্রয়াগরাজ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন নাম্বার 12311 নেতাজি এক্সপ্রেস। প্রায় 850 কিলোমিটার যাত্রাপথ আমরা কিন্তু কমপ্লিট করেছি। এরপরের হল্ট কানপুর। আর এই প্রয়াগরাজ জংশনে যেহেতু আমাদের একটু বেশি হল্ট আছে, এখানে দেখো জল ভরা হচ্ছে, মানে যে সমস্ত আর কি কম্পার্টমেন্টে জল শেষ হয়ে গেছে টয়লেটে, সেখানে কিন্তু জল ভরছে দাদারা। ট্রেন তো ছুটে চলেছে তার নিজের গতিতে। আর পরবর্তী হল্ট হচ্ছে ফাতেপুর। আমি কানপুর বলেছিলাম, বাট না, কানপুরের আগে ফাতেপুর আছে। আর এই ট্রেনে কিন্তু সাফসাফাই বেশ ঠিকঠাক মেনটেন করা হচ্ছে, সেটা কোচ হোক অথবা টয়লেট, মানে কন্টিনিউ কিন্তু ক্লিনিং চলছে, মানে দাদারা আছে এখানে। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড আছে, তাই তোমরা খাবার দাবার কিন্তু ট্রেনের থেকেও নিতে পারবে চাইলে। দাম যা দেখলাম 150 টাকা ভেজ থালি, 160 টাকা এগ থালি, 180 টাকা চিকেন থালি, ফিশ থালি, এরকম দাম আছে। আর চাইলে কিন্তু তোমরা অনবোর্ড ক্যাটারিং বা অনলাইন অ্যাপের থ্রুতেও ট্রেনে খাবার বুক করতে পারবে। আমি কিন্তু অর্ডার করছি অনলাইন থ্রু খাবার, আর এখন কিন্তু তোমরা জোম্যাটো থ্রুও খাবার অর্ডার করতে পারবে। এই দেখো এখানে আমি সমস্ত আর কি অ্যাড করে রেখেছি।
তো জোম্যাটো অ্যাপ খুললে তোমরা ডেলিভারি অপশানে যখন যাবে তখন কিন্তু দেখতে হবে অনবোর্ড ট্রেন বলে একটা অপশান আছে। তো সেখানে পিএনআর বা আদার্স যা যা সিট নাম্বার আছে সেগুলো অটোমেটিক নিয়ে নেবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো যেইখানে আর কি খাবার ডেলিভারি হবে সেখান থেকে কিন্তু রেস্টুরেন্ট চুজ করতে পারবে। আর যেহেতু জোম্যাটো এখানে কিন্তু বিভিন্ন রকম অফার ডিসকাউন্ট চলে, তার জন্য কিন্তু তোমরা নর্মাল যে বাড়িতে খাবার দাবার আনতে পারো বিভিন্ন রেস্টুরেন্ট থেকে বা অফার পাও, সেই অফারগুলো ট্রেনেও পাবে। কারণ রেলের অনেক অ্যাপে কিন্তু সেই ব্যাপারটা পাওয়া যায় না। আর রেলের জন্য কিন্তু অনেক অ্যাপ আছে, যেমন রেল রেস্টো আছে, রেল যাত্রী আছে, তার সঙ্গে আইআরসিটিসি ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা অনবোর্ড ক্যাটারিং বা অনলাইন খাবার অর্ডার দিতে পারবে। বাট জোম্যাটো হয়ে কিন্তু ব্যাপারটা অনেক সুবিধা হয়েছে। ট্রেন কিন্তু কন্টিনিউ 110 আপেই টানছে, পরবর্তী হল্ট ফাতেপুর। আর আমরা খাবার অর্ডার দিলাম কানপুর থেকে। তোমাদের কাছে অপশান দেবে যে কোথা থেকে খাবার তোমরা অর্ডার দিতে পারবে। আর মোটামুটি কিন্তু 1 ঘন্টা আগে খাবার অর্ডার দিয়ে দিতে হবে তোমরা যেই স্টেশন থেকে আর কি খাবারটা নেবে তার আগে। আর ট্রেনেও কিন্তু প্রচুর খাবার দাবার পাওয়া যাচ্ছে, সেটা স্ন্যাক্স হোক অথবা চা হোক, ম্যাগি হোক, কারণ প্যান্ট্রি কার আছে। খাবার দাবার নিয়ে ট্রেনেও কোনো অসুবিধা নেই, বাট দাম কিন্তু অনেকটাই বেশি। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে ফাতেপুর। আমি ওয়াশরুমে ছিলাম তো তোমাদের দেখাতে পারিনি। এরপরে কানপুর ঢুকবে। আর দুদিকে দেখো রেল লাইনের ধারে কাশফুল কিন্তু ফুটে গেছে। সামনেই হচ্ছে আমাদের দুর্গোৎসব। আর দুর্গোৎসবের আগে এই যে শরৎকালে কিন্তু প্রচুর কাশফুল দেখা যায় বিভিন্ন জায়গায়, স্পেশালি এই রেল লাইনের আশেপাশে। দারুণ লাগছে। আর ট্রেন এখন আস্তে আস্তে চলছে। ভেতরে কিন্তু এসি ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হচ্ছে সব দিক থেকে। যদি বলতে হয় নেতাজি এক্সপ্রেস কিন্তু ঠিকঠাকই। আর এখন কিন্তু ট্রেন মোটামুটি অন টাইমই চলছে, 10-15 মিনিট মতো লেট আছে, বাট এটা মেকআপ হয়ে যাবে আশা করি। ট্রেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঢুকবে হচ্ছে কানপুর। আর এখানে জোম্যাটো অ্যাপেও দেখাচ্ছে যে অন টাইম আমার সিটে কিন্তু খাবার পৌঁছে যাবে। তো দেখা যাক কী সার্ভিস থাকে জোম্যাটোর থ্রু। প্রথমবার আমি অর্ডার করেছি। আর এরপরের স্টেশনই হচ্ছে কানপুর। ঘড়িতে সময় এখন 1:58, আধা ঘন্টা মোটামুটি লেট করলো কানপুর ঢোকার আগে। আর এই হচ্ছে কানপুর রেলওয়ে স্টেশন। আমি এখন সিটেই আছি আপাতত, খাবারটাকে দিয়ে যাক। এই হচ্ছে কানপুর রেলওয়ে স্টেশন। আর কানপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন ঢুকেছে, যদিও এখনও জোম্যাটো আসেনি। দেখা যাক। আমি জোম্যাটোর দাদাকে দেখতেও পাচ্ছি না, একটা দাদাকে দেখতে পাচ্ছি জোম্যাটোর, এই দাদাই নাকি কে জানে। জোম্যাটো থেকে যে খাবার অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে গেছে। আর গরমই আছে খাবার এখনও। এইদিকে দেখতে পাচ্ছ বাইরেও কিন্তু খাবার দাবার অনেক কিছু বিক্রি হচ্ছে। তোমরা চাইলে কিন্তু কানপুর থেকে খাবার নিতে পারবে, কারণ 10 মিনিটের হল্ট আছে এই কানপুর স্টেশনে। আর নর্মালি তো প্যান্ট্রি কারে খাবার দাবার পাওয়া যাচ্ছেই। ট্রেন তো চলছিল রাইট টাইমে, বাট ট্রেনকে কানপুরে ঢোকার আগে আধা ঘন্টা মতো লেট করানো হলো। এখন ট্রেনের হল্ট তো এখানে 10 মিনিটের, বা ট্রেন দাঁড়িয়ে আছে এখনও। আর তোমাদের সাথে ব্যাক করছি আবার ইটাওয়া জাংশনে। তো ট্রেন কানপুর ছেড়ে দিয়েছে, এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো, যেটা জোম্যাটো থেকে অর্ডার দিলাম। তো এইরকম দেখো সিম্পল প্যাকেজেই আর কি পাঠিয়ে দিয়েছে। জোম্যাটোর কোনো ট্যাগিং বা কিছু আলাদা করে নেই। আর এইরকম ফয়েলে বিরিয়ানি প্যাক করেছে, 2টো আছে, সাথে স্যালাড আর এইদিকে গ্রিন চাটনি আছে। জোম্যাটোতে লেখা ছিল ফ্রি আর কি এই পাতা, তার সঙ্গে চামচ পাঠানো হবে, সেটা পাঠায়নি। এটা কিন্তু আমরা নিয়ে এসেছি। এমনি বিরিয়ানি দেখে ঠিকঠাকই লাগছে, বাট হাফের কোয়ান্টিটি আই হোপ ঠিক হতো, কোয়ার্টারটা অনেকটাই কম হয়ে যাবে। বিরিয়ানি কোয়ালিটি নো ডাউট দারুণ। অবভিয়াসলি ট্রেনে বা স্টেশনে যেই বিরিয়ানি পাওয়া যায় তার থেকে 1000 গুণ ভালো। ট্রেনে কিন্তু সন্ধ্যাবেলায় পাওয়া যাচ্ছে পনির পকোড়া, সামোসা, প্যাটিস, অনেক কিছু, আর ভ্যারাইটিস রকমের স্ন্যাক্স। তো আমরা পনির পকোড়া নিলাম, যাই নেবে তাই দাম হচ্ছে 50 টাকা। ঘড়িতে সময় এখন 4:12, ট্রেন এসে পৌঁছালো ইটাওয়া জাংশন। আর এইখানে কিন্তু ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিটের।
এবার একটু রেস্ট নেব, দেখা করছি একদম তোমাদের সাথে সন্ধ্যেবেলায়। আর ট্রেনের সার্ভিস কিন্তু বেশ ভালোই আছে, কিন্তু ট্রেনটাকে অনেকক্ষণ লেট করানো হলো কানপুরে, মোটামুটি এখন 40 মিনিট লেটে চলছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন রাত 8:30, অনেকক্ষণ বাদেই ব্যাক করলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ট্রেনে কিন্তু খাবার দাবার সবই পাওয়া যাচ্ছে। আর এখন ঢুকে গেছে হচ্ছে গাজিয়াবাদ, এর পরের স্টেশন হচ্ছে ওল্ড দিল্লি। এই হচ্ছে গাজিয়াবাদ রেলওয়ে স্টেশন, আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে নেতাজি এক্সপ্রেস। এইখানে কিন্তু খাবার দাবারের সেরকম অপশান নেই। যারা মনে করছে যে স্টেশন থেকে খাবার নেবে, আমি বলবো ওল্ড দিল্লি থেকে নিতে পারো, সেখানে অপশান পাবে। আদারওয়াইজ ট্রেনে তো প্যান্ট্রি কার আছে, সেখানে খাবার দাবার বিক্রি হচ্ছে। বাট রাতে যে ভেজ থালি বিক্রি হচ্ছে সেটা 180 টাকা, মানে জলের দাম 15 টাকা নেওয়া হচ্ছে, বাকি সব কিছুর দাম বেশি। আর ট্রেন কিন্তু আমাদের প্রায় 45 মিনিট মতো লেট। ট্রেন যেহেতু অনেকটা লেট চলছে, গাজিয়াবাদে কিন্তু বেশিক্ষণ দাঁড়ালো না, মানে ওই 2 মিনিট মতো দাঁড়ালো। আর এর পরবর্তী যে হল্ট আছে সেটা হচ্ছে ওল্ড দিল্লি। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে দিল্লি। আর যারা ট্রেনে কর্মরত আরপিএফ অফিসাররা আছে তারা কিন্তু এসে অ্যানাউন্সমেন্ট করে দিয়ে গেল যে গেটের কাছে কাউকে না দাঁড়াতে, গেট লক করে দিচ্ছে। কারণ দিল্লি তোমরা কম বেশি সবাই জানো। আর এই যে যমুনা ব্রিজের এখানে প্রচুর কিন্তু চুরি হয়, সেটা মোবাইল হোক অথবা পার্স। তো আমি একটাই কথা বলবো, তোমরা যেই ক্লাসেই জার্নি করো না কেন, এই দিল্লি ঢোকার আগে এই টাইমটা কিন্তু সিটেই থাকবে। আর চেষ্টা করবে যাতে ফোন টোন সব কিছু নিজে ঠিকঠাকভাবে দায়িত্বে রাখতে পারো। কারণ স্লিপার কোচে যেহেতু আর কি জানলাগুলো খোলা থাকে, কেউ কিন্তু জানলার ধারে মোবাইল চালিও না, এইগুলো আরপিএফ দাদারাও বলে যাচ্ছে। ট্রেন এসে পৌঁছে গেল নির্দিষ্ট সময় থেকে প্রায় 40 মিনিট লেটে দিল্লি। আর এই হচ্ছে ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন। আর এখানে কিন্তু প্রচুর মানুষ নামলো। আর এইখান থেকে কিন্তু আমাদের ট্রেন চলে যাবে পানিপথ হয়ে, আম্বালা হয়ে কালকা। বেসিক্যালি যেখানে দাঁড়িয়ে ছিল সামনেই হচ্ছে আইআরসিটিসির এই কাউন্টার, দৌড়ে গিয়ে নিয়ে চলে আসলাম। এখানে চিকেন বিরিয়ানি আছে, 150 টাকা করে নিল। এই হচ্ছে রাতের খাবার, যেটা দিল্লি স্টেশনের আইআরসিটিসি ফুড কোর্ট থেকে নিলাম, বিরিয়ানি। তো দেখে তো ঠিকঠাকই লাগছে। একদম চালগুলো দেখো, লম্বা লম্বা চাল আছে, সাথে বড় বড় দুটো চিকেন দিয়েছে। ওভারঅল 150 টাকা আন্দাজে ঠিকঠাকই আছে, ট্রেনের থেকে বেটার। আর দিল্লিতে যেহেতু 15 মিনিটের হল্ট আছে, তোমরা কিন্তু চাইলে খাবার নিয়ে নিতে পারবে। একটু তোমাদের টেস্ট করেও বলে দিই। আর দুপুরে তো দেখলে জোম্যাটো থেকে খাবার অর্ডার দিয়েছিলাম, এখনও চেষ্টা করেছিলাম। বাট জোম্যাটোতে একটা ব্যাপার আছে যে ওদের যে সমস্ত স্টেশনে খাবার ডেলিভারি হবে সেই স্টেশন থেকেই অর্ডার করতে পারবে। রেলের যে অ্যাপগুলো আছে সেগুলো তোমাদের সবকটা স্টেশনেরই দিয়ে দেয় আর কি, সেই স্টেশনে যা যা অপশান আছে সেগুলো নিতে পারবে। বাট জোম্যাটোতে কিন্তু সব স্টেশন থেকে খাবার ডেলিভারি হয় না, তার জন্য এখান থেকেই নিতে হলো। তো চাল তো ঠিকঠাকই আছে, বিরিয়ানিতে আবার মটরশুঁটিও দিয়েছে, খেতে ভালো। আর এখানে এই এরকম সাইজের 2 পিস চিকেন আছে, এছাড়াও কিন্তু ভেজ থালি, চিকেন থালি এই অপশানও ছিল। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর ঘড়িতে সময় এখন বেজে গেছে প্রায় 11টার কাছাকাছি। আর ট্রেন ঢুকে গেছে পানিপথ। এখানে 2 মিনিটের হল্ট ছিল, তো ট্রেন ছেড়েও দিয়েছে। চলো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে একদম পৌঁছে কালকাতে। মাঝে বড় হল্ট বলতে আম্বালা ক্যান্ট পড়বে, সেটা যদি জেগে থাকি কভার করবো, আদারওয়াইজ গুড নাইট। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন ভোর 4টে, 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো কালকা। আর এই রাত্রিবেলায় যে ঘুম ভাঙে, চোখে জলটা পড়ে, চোখ যে জলে, তারপর মনে হয় কেন মাঝরাতে উঠছি। বাট এই ট্রেনের রাইট টাইম যেটা ভোর 3টের সময়। আর আমি একটাই কথা বলবো, এখান থেকে যারা টয় ট্রেনে যাত্রা করবে তারা কিন্তু 3:45 টয় ট্রেন কেটো না কখনোই। কারণ এই ট্রেন যদি লেট করে তখন কিন্তু 3:45 টয় ট্রেন পাবে না। তোমরা মিনিমাম 4টে বা 4:30 পরে টয় ট্রেন নাও। আমাদের যেমন 5:45 শিবালিক এক্সপ্রেস। আর এই কালকা পৌঁছানোর পর কিন্তু তোমরা টয় ট্রেনে জার্নি করতে পারবে সিমলা অবধি, যেটা কিন্তু হেরিটেজ টয় ট্রেন জার্নি। আর যদি তোমরা মনে করো ডাইরেক্ট মানালি যাবে, তাহলে তো দিল্লি থেকে
থেকে বা চণ্ডীগড় থেকেই যেতে পারবে। আর অনেকে কিন্তু এই কালকা স্টেশনের বাইরে থেকে শেয়ারিং ট্যাক্সি অথবা চণ্ডীগড় থেকেও শেয়ারিং অথবা রিজার্ভ করে সিমলা মানালি যায়। এবার তোমরা চাইলে প্যাকেজেও যেতে পারো। আমরা যে প্যাকেজে এসছি সেই প্যাকেজে কিন্তু চণ্ডীগড় টু চণ্ডীগড় পুরো টোটাল সিমলা মানালি কুল্লু কাসল ঘোরানো হয়। বাট আমি একটু কাস্টমাইজ করেছি, কালকা এসে টয় ট্রেনে সিমলা যাব, তারপর পুরো প্যাকেজটা ওনারা যেভাবে করাবেন। আর এত কম খরচায় পুরো যে ট্রিপটা হচ্ছে হিমাচলের, সত্যিকারের দুর্দান্ত। আমরা যে এইবার ট্রিপ করছি সেটা কিন্তু ট্যুর পিকার্সের তরফ থেকে। এনারা কিন্তু হিমাচলের সমস্ত জায়গা এবং কাশ্মীর আন্দামান সব ট্রিপ করিয়ে থাকে একদম বাজেটে কাস্টমাইজভাবে। এই হচ্ছে কালকা রেলওয়ে স্টেশন। আর কালকা রেলওয়ে স্টেশনে যেই প্ল্যাটফর্মে ট্রেন দিক না কেন, ওভারব্রিজ অথবা সোজা হেঁটে তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনে যেতে হবে, সেখান থেকেই তোমরা পেয়ে যাবে টয় ট্রেন। আর আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হাওড়া থেকে কালকা অবধি প্রায় 1750 কিলোমিটারের জার্নি আমরা কমপ্লিট করলাম। আর ওভারঅল সময় লেগে গেলে কিন্তু 30 ঘন্টা মতো। ট্রেনের যদি কথা বলো, ট্রেনের এসি ভালো চলেছে, দুদিনই আমরা ভালো সার্ভিস পেয়েছি, ক্লিন ছিল ট্রেন, ওয়াশরুম থেকে শুরু করে কোচ সমস্ত কিছু, খাবার দাবার নিয়েও সেরকম কোনো অসুবিধা নেই। আর মোটামুটি 1 ঘন্টা ডিলেকে এই রুটে সেরকম ডিলে বলা হয় না, কারণ এই ট্রেন মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা ডিলে করেই থাকে। তো ওভারঅল যদি বলতে হয় নেতাজি এক্সপ্রেসের সার্ভিস সত্যিই ভালো। আর এভরিডে কিন্তু এই ট্রেন হাওড়া এবং কালকা থেকে হাওড়ার মধ্যে চলে। ব্যাক করার সময় তোমরা কিন্তু চণ্ডীগড় থেকেও এই ট্রেন ধরতে পারবে। নেতাজি এক্সপ্রেসের সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়েছো। পরপর কিন্তু আরও সিরিজ আসবে এই সিমলা মানালি নিয়ে, যেখানে আমি তোমাদের টোটাল সিমলা মানালি ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করব। এবং পুজোতে এবং পুজোর পরে যদি তোমাদের কোনো প্ল্যান থাকে সিমলা মানালি, আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর এই হচ্ছে কালকা রেলওয়ে স্টেশন, এসেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে।